সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বাইরে থেকে যেভাবে যাই, আমি প্রতিদিন বাইরে থেকে একটুখানি দেখে শুনে তারপর ঘরে যাই। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজকে একটা ভালো কথা তোমাদের একটা কথা তোমাদের বলে তারপর আমি শুরু করছি। যে প্রথমেই আমি তোমাদের কাছে বলে দিচ্ছি যে এতটাই আওয়াজ হচ্ছে বাইরে, হয়তো আমার এই কথাগুলো শুনতে তোমাদের একটু অসুবিধে হবে, কিন্তু তোমরা একটু কষ্ট করে এই দিদিটার কথাগুলো শুনে নিও, কারণ ভীষণ আওয়াজ। এই বিকেল 5টা পর্যন্তই হয়তো এই আওয়াজটা হবে, তারপরে বন্ধ হয়ে যাবে, কারণ সামনে বুঝতেই পারছো ভোট পরশুদিন আমাদের এখানে। তো সেই কারণে এই আওয়াজ, এত হইচই, এত উত্তেজনা, এত কিছু সব কিছু। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু কষ্ট করে এই দিদিটার কথা শুনে নিও। আর আমিও খুব কষ্ট করেই এই কথাগুলো আর কি ভয়েসটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তা প্রতিদিনের মতো বাইরে থেকে ঘরে এসে আমি ঘরের বিছানা গুছিয়ে নিলাম। বিছানাটা সবার আগে গোছানো হয়ে গেলে মনে হয় মনটা অনেক শান্ত হয়ে যায়, বা চোখেরও একটু আরাম লাগে, বেশ ভালো লাগে। কিন্তু বেশিরভাগ দিন যে আমার বিছানা আগে গোছানো হয় তা হয় না। বেশিরভাগ দিন সকালে চা খাওয়া, বুবাইয়ের বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে মেঘা করে, কিন্তু তবুও তার পাশে পাশে পুরো থাকতে হয়। সব কিছু একা হাতে পারে না ও। আমি অনেক কিছু খাওয়ার পরে যে সমস্ত জোগাড়, যাই হোক, বেরোনো পর্যন্ত একটা ব্যস্ততা থাকে। তারপর অন্যান্য আরও অনেক কিছুই থাকে। টগরি রান্না করে, সেখানেও একটু দাঁড়াতে হয়। সব মিলিয়ে একটু ব্যস্ত থাকি ওই টাইমটা। সেই কারণে ওই টাইমটা আমি ভিডিও করি না। তারপরে ওরা বেরিয়ে যায়, ফাঁকা হয়, তারপরে আমি ভিডিওটা শুরু করি। তা এইভাবেই প্রতিদিন আমার ভিডিও চলে। আর একটা দিন তোমাদের দেখালাম ওই মুহূর্তটা, আরও দেখাবো যে টগরি থাকলে আমাকে ওই টাইমটা কিভাবে কি করতে হয়, বা ওর সঙ্গে কিভাবে থাকতে হয় আমাকে, সেগুলোও তোমাদের দেখাবো, সেগুলোও শেয়ার করব। তা দেখছো এভাবে ঘরটরগুলো সমস্ত গুছিয়ে নেব, পরপর জামা কাপড় গোছানো, বিছানা গোছানো। আর দুদিন ধরে পুজোটা শেয়ার করছি না, আমি বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করব বলেই আর অন্য দিনের পুজো শেয়ার করছি না। দেখতে থাকো আমি কি করছি, এরপরে পরপর সমস্ত কাজই করে নেব। আর হচ্ছে এইভাবে পরপর গুছিয়ে কাজ না করলে ঠিক তাল পাওয়া যায় না, অনেকটা সময় লেগে যায়। এই কাজগুলো করতেও তো প্রচুর টাইম লাগে, তারপরে যদি ভিডিও করে কাজ করা হয় তাহলে আরও বেশি সময় লাগে। যারা ভিডিও করো তারা অবশ্যই জানো এটা, যে ভিডিও করতে করতে কাজ করতে গেলে কতটা টাইম লাগে। তা সেই রকমভাবেই করছি। এই ঘর দুয়ার গোছানো, বিশেষ করে কিচেনটা আমার আরেকটু বড় হলে একটু ভালো হতো। আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে একটা ভালো কিচেন, ভালো বলতে একটু বড়সড় কিচেন চেয়েছিলাম, কিন্তু ভাগ্যে না থাকলে, সময় না হলে কোনো কিছুই হয় না। তা এই কিচেনটা হয়েছে। আবার এটাও একটা কথা আছে যে যত পাওয়া যায় ততই পাওয়ার আশা বেড়ে যায়, যে আরও পাবো এইরকম একটা ব্যাপার। আকাঙ্ক্ষা মানুষের শেষ নেই। তবে কি, আমার আকাঙ্ক্ষা শেষ নেই বলতে, আমি কিচেন বা বাড়ি ঘর এগুলো প্রথম থেকে চেয়েছিলাম। চেয়েছিলাম বলতে আমার মানসিক খুব ইচ্ছে ছিল, একটু জ্ঞান হওয়ার পর থেকেই, যে সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা বাড়ির শখ আমার। জ্ঞান হওয়ার পর থেকেই খুব শখ ছিল। আমাদের বাপের বাড়ি সেরকম সুন্দর নয়, সাধারণভাবে বাস করার পক্ষে যথেষ্ট। কিন্তু তখন এটা বুঝিনি যে সুন্দর একটা বাড়ির জন্যে বাবা যদি যতটা পেরেছে ততটা করেছে, কিন্তু সেই বাড়িটার জন্যে যদি আমি বাড়িটা পেতে চাই, তার জন্য আমাকে কতটা পরিশ্রম করতে হবে, বা কতটা আমার নিজের বুদ্ধি খরচ করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। শুধু বাড়ি চাই বললে তো হবে না, সেই চাওয়ার সঙ্গে নিজের চাওয়ার ইচ্ছাটার জন্য যেটা প্রয়োজন পরিশ্রম, সেটা করতে হবে। কিন্তু কিন্তু আমি সেই পরিশ্রমটা করিনি কখনো, যে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, চাকরি পেতে হবে, বা কিছু একটা ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই আমি এগুলো পেতে পারি, এগুলো ভাবিনি।
যখন ভাবলাম তখন আর কিছু করার ছিল না, ভাবার আগেই সব কিছু শেষ হয়ে গেল জীবনের। সেই কারণে আর যখন তারপরে যে ভাববো, সেই ভাবার ব্যাপারটা আমাদের মাথার মধ্যে সেভাবে কেউ এনে দেয়নি যে তোমাদের এটা করতে হবে, তোমাদের নিজের পায়ে দাঁড়িয়ে এই কাজটা করতে হবে। এই যে ব্যাপারটা এখনকার মা বাবারা প্রথম থেকেই ছেলে মেয়ের ভেতরে ঢুকিয়ে দেয় যে তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, এই ব্যাপারটা মাথার ভেতরে এমনভাবে ঢুকিয়ে দেয় যে তারা সেইটাই নিয়ে নেয় যে না, আমাকে ইনকাম করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যেভাবেই হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে স্বাবলম্বী হতে হবে। তা এই জিনিসটা সেই সময় প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে বাবা মা সেভাবে ঢুকিয়ে দিত না। প্রথম থেকে ব্যাপারটা ছিল এটাই যে মেয়ে মানে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, বেশ কিছুদিন যেটুকু পড়াশোনা করে করুক, তারপরে একটা ভালো ছেলে দেখে ভালো ইয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, বিয়ে দেওয়ার পরে সংসার করবে, ব্যাস এটাই ভাবতো। এর বাইরেও যার একটা জগৎ, সেই জগৎটা তাদের ভেতরে তৈরি করে দেওয়া, যে তারা এই জগৎটাকে পাওয়ার জন্য যে চেষ্টা করবে, সেই চেষ্টাটা তৈরি করে দেওয়া, এটা সেই সময়কার বাবা মার ভেতরে ছিল না। যাদের ছিল তাদের হয়েছে, যাদের ছিল না তাদের হয়নি। আমাদের ক্ষেত্রে ছিল না, সেই জন্য আমরা বেশি দূর এগোতে পারিনি, ওই পর্যন্তই আমাদের দৌড়। তারপরও একটা থাকে ভাগ্য, ভাগ্যে যদি থাকতো তাহলে হয়তো তার মধ্যেও আমরা জোর করে সব কিছু করতে পারতাম, কিন্তু জোর করে কিছু আটকানো যায় না। একটা বিয়ে যখন পরিবার থেকে মা বাবা তার আত্মীয় স্বজন সবাই চেষ্টা করে সেই বিয়েটা দিয়ে দিচ্ছে, তখন তুমি আটকাবে কি করে সেটাকে? কতক্ষণ তুমি আটকাবে? পারবে না। প্রথম থেকে যদি মাথায় এটা ঢোকাতো যে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসতো না। কিন্তু প্রথম থেকে এটাই ঢুকিয়েছে যে বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, এই জিনিসটাই মাথার মধ্যে প্রথম থেকে ঢুকিয়েছে। আর এটা নিয়েই বড় হয়েছি আমরা। তা এই কারণেই মানে যাদের এই জিনিসটা হয় না, যাদের বাড়ি থেকে মাথায় ঢুকিয়ে দেয় বিয়ে টিয়েও সমস্ত হবে না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে, এখনকার যেটা বাবা মা করে, তা সেই কারণেই নিজে দাঁড়ায়নি বা নিজে ভাবিনি যে আমাকে নিজেকে খাটতে হবে। তারপর শ্বশুরবাড়ি চলে আসার পর তো আলাদা পরিবেশ, আলাদা ব্যাপার। আর তারপর ভাগ্যে যদি না থাকে তাহলে কিছুই হয় না। তো এই দেখো আজকে হচ্ছে মুসুরির ডাল, দেখিয়ে দিচ্ছি তোমাদের, মুখে বলতে পারিনি এতটাই আওয়াজ হচ্ছিল সেই সময়। আর এটা আলু পটলের সবজি আর কাঁকরোল ভাজা, এই রান্না হয়েছিল আজকে। আর সেরমভাবে কিছুই রান্না হয়নি। আর একটা মাছ ভাজা বউয়ের জন্যে। এই পর্যন্ত রান্না হয়েছে। আর এই যে সমস্তগুলো মোটামুটি এরকম হয়ে আছে, এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। মাসি আসবে, এসে বাসনগুলো মাজবে। বাসন মাজাও হয়নি, আগের দিন আসতে পারেনি, পরের দিন এসেছিল। আর তারপরে এই যে সমস্ত বাসনগুলো নামিয়ে রেখেছি, মেজে দেবে। আগের দিন দেখলে প্রচুর বাসন ছিল, আজকে একটু কমই বাসন আছে, কারণ আজকে এসেছিল সেই কারণে। তা প্রতিদিনের মতো এই যে ডিমটা ছাড়িয়ে দিচ্ছি, বুয়াই ভাতে টিফিনে নিয়ে যাবে। তো সেটাই মানে যেটা বলছিলাম যে এইভাবে কোনো দিন ভাবিনি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ এই ভাবনাগুলো বাড়ি থেকেই গার্জেনরা মানে মাথার ভেতরে দিয়ে দেয় যে এটা করতে হবে, তো সেটা আমাদের দেয়নি। তা সেই কারণে আমরা সেভাবে তৈরিও হইনি যে না এটা করতে হবে, এটা আমাদের মাথায় আসেনি। তারপর ভালো বাড়ি, আবার অনেকের ক্ষেত্রে কি হয় মানে সেটা না হলেও পরবর্তীকালে ভাগ্যে থাকলে, ঠিক তাদের পরিস্থিতি বিশেষে ভাগ্যে থাকলে বাড়িঘর হয়। কিন্তু আমার ভাগ্যে ছিল না, ভাগ্যে একদমই ছিল না। আর আমার সেই রকম পরিবারে বিয়েও হয়নি বা সেরকম পরিবেশে বিয়েও হয়নি যে তারা আমাদেরকে কিছু দেবে, দিয়ে একটা বাড়িঘর হবে। দীর্ঘ 18 বছর থাকার পর তারা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তা সেই জন্যে বাড়ি থেকে বেরিয়ে আসার পর, আমরা ভাড়া বাড়িতে থাকার পর আমরা নিজেদের জন্য কিছু করতে পারলাম না। মানে এটাই আমার ভাগ্য ছিল। এমন একটা পরিবারে বিয়ে হলো যেখানে আমাকে বাধ্য হলাম আমি বেরিয়ে আসতে, বের করে দিল বলেই আমি বাধ্য হলাম বেরিয়ে আসতে। তা আমরা যেন তাদের কাছে একটা বাড়তি কিছু ছিলাম, কোনো দিনই সেভাবে মেনে নিতে পারেনি। মানে বড় ছেলেকে যে সেভাবে মেনে নেবে তাকে ভরসাই করতে পারেনি, যে হয়তো সে মেরে ফেলবে বা হয়তো সে কিছু করবে, এরকম হয়তো ভেবেছে তারা। সেই কারণে সে বাড়িতে আমাদের জায়গা হয়নি। সে বাড়ি থেকে বেরিয়ে আমরা দীর্ঘদিন ভাড়া বাড়িতে ছিলাম।
তারপর নিজেরাও করতে পারিনি, কারণ এমন একটা পরিস্থিতিতে আমরা বেরিয়ে চলে এসেছি, সেই সময় নিজেদের আর কিছু করার মতন পরিস্থিতি ছিল না, সত্যিই কিছু করার মতো পরিস্থিতি ছিল না। ভাড়া টানা, নিজের সংসার চালানো, তার আগে তো অনেক কিছু ব্যাপার ঘটে গেছে যেগুলো, যে সমস্ত কারণে নিজের জন্য কিছুই করতে পারিনি। আর সেই সময় একটা স্কুল টিচারের কতই বা মায়না ছিল, তোমরা নিজেরাও জানো। প্রথমে আমার যখন বিয়ে হয় তখন 3,000 টাকা মায়না ছিল, বেতন ছিল। তারপর দীর্ঘদিন 6,000 7,000 টাকা বেতনে আমরা ওই বাড়িতে ছিলাম। তারপর 10-12 হাজার টাকা বেতন, তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম। 10 কি 15 এরকম বেতনে আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। সেই টাকার মধ্যে থেকে ভাড়া টানা, তারপরে লোন, তারপরে ছেলের পড়া। তার আগে তো অনেক পড়াশোনা, অনেক কিছুই হয়েছে। আমার একটা ভাগ্নি থাকতো আমাদের বাড়িতে, মানে বিভিন্ন রকম, তার বিয়ে থাওয়া, অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। তা সেই রকম পরিস্থিতিতে যখন আমরা বেরিয়ে আসি, চারিদিকে মাথায় লোন, হ্যান ত্যান এইসব নিয়ে যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন এসে আমরা অথৈ সাগরে পড়েছিলাম। আমাদের দেখার মতো তখন কেউ ছিল না, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কেউ একটা খোঁজও নেয়নি যে আমরা মরলাম না বাঁচলাম, কি খেলাম কি খেলাম না, ভাড়া বাড়িতে আছি আমরা, মানে কি করলাম সে খোঁজটা আমাদের কেউ নেয়নি, কেউ না। তা এগুলোও একটা ভাগ্য, যে পাওয়া, শ্বশুরের জিনিস পাওয়া বা সেখানে বাস করা। তারপর তো অভিমানের জেদে আমরা সেগুলো নিইও নি, আর যে যখন সময় তখনই যখন পেলাম না তখনও নিইনি। ভবিষ্যতে আবার পাওয়ার জন্য একটুখানি উস্কিয়েছিল, কিন্তু তখন আবার মাথার মধ্যে কেন যে আমার মতিভ্রমটা হলো যে আমি আবার গেলাম বা বলতে গেলাম, তো সেই মতিভ্রমটা যদি না হতো তাহলে আর দ্বিতীয়বার এই কষ্টটা, তো যেটা বলছিলাম, তো সেই রকম ভাগ্যও থাকে। পরের মতিভ্রমটা হলো বলে আবার দ্বিতীয়বার কষ্টটা পেলাম। মানে প্রথমবারেই যে থেমে গিয়েছিলাম, দীর্ঘ এতগুলো বছর থেমেছিলাম আমরা মানে পরে যখন শেষে এসে শ্বশুর বলেছিল অনেক কিছু, কিন্তু তখন আর আমরা অভিমান করে জেদ করে কিছু নিইনি বা কিছু করিনি। কিন্তু দ্বিতীয়বার যে কেন আমাদের মতিভ্রমটা হলো, কারোর কথা শুনলাম, কেউ একজন বলল আমাদেরকে যে এরকম ব্যাপার, তোমরা কেন করবে, তোমরা এখানেই থাকবে, এরকম বললো। সেই এতে আমাদের মতিভ্রমটা হলো। আমাদের কেন যে আমার এই মতিভ্রমটা হলো, এই দ্বিতীয়বার মতিভ্রমটা না হলে এই কষ্টটা আমাদের পেতে হতো না। মানে যে মানুষগুলো ভেবেছিলাম যে মানুষগুলো হয়তো পাল্টে গেছে, কিন্তু না, কিচ্ছু পাল্টায়নি, যেমনকার জিনিস ঠিক সেই জায়গাতেই আছে। যে পাল্টানোর তারা পাল্টায়, আর যারা না পাল্টানোর তারা কখনোই পাল্টাবে না, আসলেই তারা পাল্টাবে না। সেই কারণে পাল্টায়নি, আর পাল্টায়নি বলেই আমাদের দ্বিতীয়বারও এই কষ্টই ভোগ করতে হলো। তা যাক, কষ্ট ভোগ করি আর যাই করি, ওপরে ঈশ্বর আছে, ঠিক তার বিচার হবে। তবে ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছেন আমি সেটুকুতেই খুশি। কিন্তু হ্যাঁ, নিজের জমির ওপর একটা বাড়ির শখ ছিল, যদি ঈশ্বর দেন তাহলে হয়তো সেটাও আমার পূর্ণ হবে, বেঁচে থেকে আমি সেটুকু হয়তো দেখে যেতে পারবো। তা তোমরাও আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সত্যি আমার একটা নিজের জমির ওপরে আমার একটা বাড়ি হয়। আমি জ্ঞান হয়ে থেকে এই স্বপ্নটা দেখতাম যে নিজের জমির ওপরে আমার একটা বাড়ি হয়েছে, কিন্তু পরিস্থিতি আমাকে হতে দেয়নি, ভাগ্য আমাকে সেই জায়গায় নিয়ে গিয়ে দেয়নি। বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলেছি, মানে চড়াই উতরাই বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ চলতে চলতে হয়তো শুনলে লোকে বলবে একটা হাই স্কুলের টিচার, কিন্তু সেই টিচারের মায়না তো সেরকম ছিল না। যখন বললাম তো আমার বিয়ে হয়, 3,000 টাকা বেতনে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে টাকাও চোখে দেখতে পেতাম না কখনো। যাক গায়ে, সেসব কথা বলে কষ্ট পেয়ে লাভ নেই, কিন্তু সেটাই বলছি, তোমরাও আমার জন্য প্রে করো যেন আমার বেঁচে থাকা অবস্থায়, আমার জীবিতকালীন অবস্থায়, আমি জীবদ্দশায় যেন আমার নিজের জমির ওপরে একটা বাড়ি দেখে যেতে পারি, যেন মানে বলতে পারি যে এটা আমার জমি, এই কথাটা যেন বলতে পারি। এটা ঈশ্বরের কাছে আমি তো সবসময় চাইছি, তোমরা যেন আমার হয়েছেও। শুনেছি নাকি অন্যের, মানে কারোর জন্য যদি অন্য কেউ প্রে করে, নিজের থেকে যদি অন্য কেউ প্রে করে, তাহলে সেটা নাকি বেশি ভালো ফলে। আবার এটাও শুনেছি যে মানুষের জীবে সারা দিনের কোনো না কোনো সময় সরস্বতী বিরাজ করে। সেই মুহূর্তটা যদি কেউ কোনো কথা, ভালো কথা কেউ কাউকে বলে ফেলে, সেটা তো কেউ জানে না যে দিনের কোন সময়টা তার জীবে সরস্বতী বিরাজ করছে। হয়তো সে অজান্তেই কোনো একটা ভালো কথা কাউকে বলে দিল, দেখা গেল সেটা তার দিক থেকে ঠিক হয়ে গেল। আবার কোনো খারাপ কথাও বলে দিল, সেটাও ঠিক হয়ে যেতে পারে। কারণ এটা শুনেছি, এটা আমার শোনা কথা, আমি খুব বড় বড় মানুষের কাছেই শুনেছি যে মানুষের জীবে দিনের কোনো না কোনো সময় একটা মানে সরস্বতী বিরাজ করেন। সেই মুহূর্তে যদি কেউ ভালো কথা বলে,
তাহলে সেই ভালোটা ফলে। তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা যেন আমার হয়ে ঈশ্বরের কাছে এই প্রেটা করো যেন আমার নিজের একটা ছোট্ট হলেও, অল্প হলেও একটা জমি হয়, যে জমিটার ওপর পা দিয়ে আমি বলতে পারি এই জমিটা আমার, আমি নিলাম। এখন আমি মনে মনে কি ভাবি জানো, আমি এখন মনে মনে ভাবি যে যত জমি আছে সবই তো আমার, কিনে ফেললে তো সেই জায়গাটুকু হয়ে যাবে আমার, আর যতক্ষণ আমি না কিনবো বা যতক্ষণ আমার জমি না হবে ততক্ষণ সব জমিই আমার। এইটা ভাবি, ভেবে মনকে সান্ত্বনা দিই। এই ভেবে মনকে সান্ত্বনা দিলে অনেক বেশি সান্ত্বনা পাওয়া যায়, অনেক বেশি আনন্দ পাওয়া যায়। চাওয়ার সময় চাই, যদি আমি উচ্চ আশা করি, উঁচু কিছু চাই তাহলে তার জন্য সেইভাবে পরিশ্রম করে আমাকে চাইতে হবে। আমি পরিশ্রম করব না অথচ চাইবো, তা করলে তো চলবে না। হয়তো আমার সেই পরিমাণ পরিশ্রম হয়নি, তাই বোধহয় ঈশ্বর আমাকে সেটা দেননি। যেটা আমার পাওনা ছিল তিনি আমাকে সেটাই দিয়েছেন, আর তাতেই আমি যথেষ্ট খুশি। কিন্তু আমি জীবদ্দশায় এইটুকু মানে পেতে চাই যে আমার পায়ের তলায় এতটুকু একটা মাটি হবে, আর আমি বলবো যে এই জমিটুকু আমার, এইটুকু আমার, আমি যেন সেই জমিটার ওপরেই থাকতে পারি, দাঁড়াতে পারি কোনো দিন না কোনো দিন। এই প্রেটা তোমরা আমার হয়ে করো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, অনেক কিছু করে ফেললাম, মানে সকাল থেকে অনেকটা কাজ অনেক বাকি ছিল হাতের জন্য, যেগুলো করতে পারিনি সেগুলো টুকটুক করে ফেললাম। তাও বেশি প্রেশার দিয়ে করা যাবে না, অল্প অল্প করে প্রেশার দিয়েই করতে হবে। তো অল্প প্রেশার দিয়েই কাজগুলো করছি আমি, তবুও মানে একটু তো পড়বেই প্রেশার, যেমন সিঙ্ক পরিষ্কার করতে গেলে যেটুকু দরকার সেগুলো হলো। তো ঠিক আছে, এরকম করতে করতে ঠিক হয়ে যাবে। হাত ঠিকও হয়ে গেছে, সেরকম আর ব্যথা যন্ত্রণা নেই, সব কাজই মোটামুটি করতে পারছি। ছাতু ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য ছাতু নিয়ে আসলো, তো ছাতুটা ঢেলে ফেললাম। ছাতু, তারপরে ওই চিনি, এগুলো ছিল না, এগুলো নিয়ে আসলো। তো দেখছো তোমরা অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছি, এক সেকেন্ড থামাথামি নেই। আর এই কাজ করতে প্রচুর টাইম লাগে, আর তার সঙ্গে ভিডিও করতে তো আরও সময় লাগে। তবু আজকে ভিডিওটা ধরে দেওয়ার মানে ছিল কেউ, সেই জন্যে মানে বউয়ের বাবা ভিডিওটা ধরে দিল বলে আমার একটু সুবিধা হলো, একটু তাড়াতাড়ি হলো। তা সব কিছু সেরে নিয়ে দেখো একটু ছাতুর শরবত করছি আমার জন্য আর মাসির জন্যে। আর বুবাইয়ের বাবা তো রুটি খেয়েছে, রুটি না, চাও ছিল আগের দিনকার রাত্রে, সেই চাওটা গরম করে খেয়ে নিল, আর গরম করে দিলাম খেলো। আর আমি আমার জন্য আর মাসির জন্যে 2 গ্লাস শরবত করে নিচ্ছি, ছাতুর শরবত। মাসিরটাতে চিনি দিলাম আর আমারটায় সুগার ফ্রি দিলাম। আমি মানে ছাতুর শরবতটাই খাবো, একটু ঠান্ডা জল দিয়ে নিলাম, ওটাই খাবো, কারণ অনেকক্ষণ কাজ করে হাঁপিয়ে গেছে। আর প্রচণ্ড ভ্যাপসা গরম, রোদ কম, রোদ যে খুব বেশি তীক্ষ্ণ রোদ আছে তা না, জোরালো রোদ নেই, কিন্তু ভীষণ গরম, ভ্যাপসা, প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে, পারা যাচ্ছে না, এতটাই ঘাম হচ্ছে। তো তার মধ্যেও কাজ করতেই হবে, আর সবাইকেই এটা করতে হয়। কাজ না করে বেঁচে থাকা যায় না, কাজ করব না বা কাজ করতে কষ্ট হচ্ছে বলে বসে থাকলে কষ্টই হবে, বসেই থাকতে হবে, এরকমটাই ব্যাপার। বছরের ফল তালশাঁস, তালশাঁস খেতে আমি তো ভীষণই ভালোবাসি। তালশাঁস নিয়ে এসে দেখছি 6টা নিয়ে এসেছিলো, 2টো খাওয়া হয়ে গেছে। এই যে 6টা নিয়ে এসেছিলো, পাচ্ছিলই না, মানে এসে বসতেই বিক্রি হয়ে যাচ্ছিলো। আমি দেখছি এখান থেকে যে নিচে বসে বিক্রি করছে, কিন্তু এবার যে যাচ্ছে যেতে যেতে দেখছি বিক্রি হয়ে যাচ্ছে। এই 6টা নিয়ে এসেছিলো, 4টের মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে। আর লিচু এর আগে একদিন এনেছিল, কিন্তু এই যে লিচু দেখছো, এমন লিচু, তার মধ্যে আবার পাতায় সার। লিচু কিনতে হবে না, মানে লিচুর ওজন করতে হবে না, পাতার ওজন করে লিচু নিলেই বরং বেশি লিচু পাওয়া যাবে। এই যে এই নিয়ে এসছে 2 আঁটি, কতটুকু ওজন তা বলতে পারবো না, দাম কত তাও জানি না, জিজ্ঞাসাও করিনি। খাওয়াটার পরে দাম জিজ্ঞেস করলেই হবে, এখন দাম জিজ্ঞেস করলে আবার খেতে পারবো না। তো এই লিচু নিয়ে এসছে কটা। লিচু এর আগে আর একদিন নিয়ে এসেছিলো, মেঘার ভাই এসেছিলো, সেই দিনই নিয়ে এসেছিলো, মেঘার ভাই নিয়ে এসেছিলো। আর এই তো সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় চা করে নিচ্ছে, আর তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, নিজের সংসারের গল্প, নিজের মনের আক্ষেপগুলো তোমাদের জানালাম। তো এরকম বহু আক্ষেপ আছে যেগুলো মানে মনে হয় বলি, আবার মনে হয় সংসারের কথা বলবো, কিন্তু মাঝে মাঝে এমন হয় সেগুলো মানে বেরিয়েও যায় মুখ দিয়ে, কাকেই বা বলবো বলো, আমার বলার আর কেউ নেই, বলার লোক বলতে এখন তোমরাই হয়েছো।
তাই তোমাদের সামনেই আমি এই কথাগুলো বলি। তা আমি বারবার বলবো যে বাড়ির মানুষের উচিত পুরো পরিবার পরিবেশ সমস্ত কিছু খুব ভালো করে জেনে শুনে আশেপাশে জেনে তারপর বিয়ে দেওয়া একটা মেয়ের। একটা মেয়ে শুধু একটা ছেলের সঙ্গে বিয়ে হয় না, পুরো পরিবারটার সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়। এইটা প্রত্যেক বাবা মার বোঝা উচিত। আর যারা বিয়ে করবে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদেরও বোঝা উচিত, মানে বুঝে তারপর এগোনো উচিত। এটা আমার বক্তব্য, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার যে ফল। হ্যাঁ, তার মানে কি এই যে দেখে শুনে দিলেই হবে না, সেটা নয়। দেখে শুনে দিলেও হতে পারে, কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার বক্তব্য আমি বললাম, কারণ আমার জীবনের ওপর দিয়ে যা ঘটে গেছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিছু অন্যভাবে নিও না যে ওনার আক্ষেপ আমরা কি শুনবো, এটা ভেবো না। আসলে আমার আক্ষেপটা বলে ফেললাম। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। মানে বলে ফেললাম বলে তোমরা আমাকে অন্যভাবে নিও না। সত্যি আমার কষ্ট আক্ষেপগুলো তোমরা নিজের লোক, কাছের মানুষ বলেই তোমাদের জানাতে পারি, তাই তোমাদেরকে জানালাম। তোমরা কিছু খারাপ মনে করো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, ভালো ভালো কমেন্ট করো, আর আমার ব্লগগুলো দেখো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ব্লগটা শেষ করে ফেললাম। এখন আমি চা খেতে খেতে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে ফেলবো। শুভ সন্ধে। আমার সন্ধে দেয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি। চা করে সন্ধেবেলায় চা নিয়ে বসলাম তোমাদের সামনে, আর তোমাদের সঙ্গে নিয়ে চাটা খাচ্ছি। চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। মানে এত বাইরে আওয়াজ হচ্ছে ভোটের জন্যে, এত মানে মিছিল হচ্ছে, পথসভা হচ্ছে, যে কোনো কথা বলা যাচ্ছে না। ভীষণ শব্দ, ভীষণ শব্দ। সেই কারণে কথা বলতেও পারছি না। ভোটটা পার না হলে ভালোভাবে শান্তিমতো কথা বলা যাবে না। আর আজ সারাদিন যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সন্ধেবেলাতেই আমি আজকে ব্লগটা শেষ করে দেব। চা নিয়ে বসেছি, চা, আর আজকে আমি নিয়েছি টোস্ট বিস্কুট। ডিম ক্র্যাকার খাই সাধারণত, এই টোস্টগুলো নিয়েছি। এগুলো আমার এই ধরনের টোস্ট দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু ওই বেকারির যে ডালডার দিয়ে যে টোস্টগুলো হয়, ওই টোস্টগুলো খেতে খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলবো না, ভালো লাগে, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না। সেই জন্য এই টোস্টগুলো দিয়ে খেলে কিছু অসুবিধা হয় না, এগুলো দিয়েই খাচ্ছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে, নতুন পুরনো, যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা আমার পুরনো ব্লগগুলো দেখো, আর যারা পুরনো তারা তো জানোই কিভাবে কি দেখতে হবে কি না। নতুনদের জন্য আর একবার বলছি, তোমরা যদি পুরো ব্লগ দেখতে না পারো, চালিয়ে রেখে দিও, তাহলে ফুল ওয়াচ টাইমটা হয়ে যাবে। ফুল ওয়াচ টাইমটা দিও, এটাই বলার কথা, এটাই আর কি আমার মানে তোমাদের কাছে অনুরোধ। আর যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, দেখে এমনি চলে যেও না, একটা সাবস্ক্রাইব করো, দেখো, ভালো লাগবে। আর তার সঙ্গে একটা করে লাইক, ছোট্ট করে একটু করে কমেন্ট করো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।